মমতা ব্যানার্জি নিজেই এই নির্দেশ দিয়েছিলেন যে বেআইনি জবরদখল এটা খালি করতে হবে, কিন্তু কারা মন্ত্রীই তো বাধা হয়ে দাঁড়াচ্ছেন, হুমকি দিচ্ছেন রীতিমতো রেঞ্জ অফিসারকে। দেখুন, একটা কথা আমি ধারাবাহিকভাবে বলে আসছি বিভিন্ন মিডিয়াতেই, যে মমতা প্রকাশ্যে যে কথা বলে তার কর্মীদের কাছে বার্তা হচ্ছে ঠিক সেই বিপরীত কাজটাই করা। এবং যদি আপনারা ধারাবাহিকভাবে লক্ষ্য করেন, আজ পর্যন্ত মমতার এই সমস্ত যে সারমান বড় বড় কথা বলে দেন দুম করে, ঠিক তার পরবর্তীকালে দেখবেন উল্টো কাজটাই হয়েছে এবং ধারাবাহিকভাবে হয়েছে। মমতা কখনো আপত্তি করেনি। আবার এই 3-4 বছর পর এটা একটা হবে, তখন তিনি আবার একটা সারমান দেবেন। যদি যথার্থই মমতা সততার সঙ্গে তার সেই কথাগুলো বলে থাকতেন, তাহলে অখিল গুরিকে এক মুহূর্তের জন্য মন্ত্রিসভায় রাখতেন না। সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়াটা একটা ফৌজদারি অপরাধ। আমি জানি যে কোঅর্ডিনেশন কমিটির কিছু নেতা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিলেন অফিসারের কাছে। সেই দিদিপ্রেমী সেই অফিসার তাদের বিরুদ্ধে এফআইআর করেন, তাদের কয়েকজনকে বেশ কয়েকদিন কারাবাস করতে হয়েছে। সরকারি কর্মচারী ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সেক্ষেত্রে ওই ল্যাজ নাড়ানো অফিসার বলে দিলেন যে আমার কাজে বাধা সৃষ্টি করা হয়েছে। আর এখানে সরাসরি মন্ত্রী, তিনি সরকারি একজন আধিকারিক, তাকে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন, যে আচরণ করেছেন, যে বাধা দিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের উচিত ছিল সঙ্গে সঙ্গে অখিল গিরিকে গ্রেপ্তার করা। অখিল গিরি তিনি বলেছেন যে রেঞ্জ অফিসারের জন্য যে শব্দ ব্যবহার করেছেন বেয়াদব, উল্টে বিরোধীরা বলছেন যে আসলে বেয়াদবি করেছেন অখিল গিরি। ঠ্যাঙাবো বলছেন একজন সরকারি কর্মচারীকে। দেখুন, আমি আরেকটা কথা বলি। আমি বলি, এই রাজ্যের মন্ত্রিসভাটা 2011 পরবর্তী সময় যে গঠিত হয়েছে, সেটা একটা দুর্নীতিবাজ, তোলাবাজ, গুন্ডা নেত্রীর মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার 2 জন হাজতে আছেন। কোটি কোটি টাকা দুর্নীতির তদন্ত বেরোচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছিলেন? দেননি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইলেকট্রাল বন্ডের যে বেআইনি টাকা পেয়েছেন, তার বিরুদ্ধে একটা কথা বলেছেন? বলেননি। এই দুর্নীতি প্রশ্রয় দেবেন এই রাজ্যের মন্ত্রিসভা, গুন্ডাবাজিকে প্রশ্রয় দেবেন, তার কারণে মুখ্যমন্ত্রী সগর্বে বলেন যে আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। তিনি পুলিশ নিয়ন্ত্রণ করছেন সাংবিধানিক ক্ষমতা বলে, এবং তিনি অসাংবিধানিক ক্ষমতা বলে গুন্ডা নিয়ন্ত্রণ করছেন। এই 2 নিয়ন্ত্রণটা এক জায়গায় মিলে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গে এখন মন্ত্রীরা যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, সরকারি কর্মচারীদের থাপ্পড় মারতে পারেন, পুলিশ আধিকারিকরা কাজ করছেন তাদের পিটিয়ে দিতে পারেন, কিন্তু এ রাজ্যের মন্ত্রিসভা বা এই রাজ্যের আইনরক্ষক যারা, তারা চোখ বুজে সব মেনে নেন। নৈরাজ্য চলছে, পরিকল্পিত নৈরাজ্য। এই নৈরাজ্য চলার মধ্য দিয়ে বিজেপিকে ক্ষমতা দখলের রাস্তা করে দিচ্ছেন মমতা। অখিল গিরির আগেও কিন্তু এমন কুরুচিকর মন্তব্য করেছেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে, আগেই কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল? আমি তো অখিল গিরিকে কোনো দোষ দিই না রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য। কেন, অখিল গিরির যিনি নেত্রী, তিনি প্রকাশ্য সভায় কত কুরুচিকর মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একজন অত্যন্ত সম্মানীয় অর্থনীতিবিদ, আন্তর্জাতিক স্তরে পরিচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী কম কথা বলতেন। তার সঙ্গে আমার রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, প্রকাশ্য সময় মমতা কী বলেছিলেন তাকে? তো সেই যদি মুখ্যমন্ত্রী হয়, তো তার মন্ত্রিসভার সদস্যরা এই ধরনের কথাবার্তা বলবেন, এটা স্বাভাবিক। শুধু আজকে বিলাপ করে লাভ নেই। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা নিজেরা এই সর্বনাশকে আহ্বান করেছি। আজকে দেখে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা আমরাই চেয়েছি। আমরা যা চেয়েছি তাই ফল পাচ্ছি। শেখ শাহজাহানকে যেভাবে একেবারে সশব্দে কোথাও গিয়ে সমর্থন করেছিলেন মমতা ব্যানার্জি, এখানে কি নীরব থেকে অখিল গিরিকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী? বটেই তো। আমি তো বলি, মাফিয়া মন্ত্রিসভার প্রধান যিনি, তিনি হচ্ছেন একজন তোলাবাজ, দুর্নীতিবাজ, গুন্ডা নিয়ন্ত্রণকারী। তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা এই সমস্ত কাজ করে, এটাই স্বাভাবিক। যদি বরং অখিল গিরি ওখানে এই সরকারি কর্মচারীদের সাদরে ডেকে নিয়ে এসে সরকারি কর্মসূচি রূপায়িত করতেন, তাহলে মমতা কিন্তু অখিল গিরিকে মন্ত্রিসভায় রাখতেন না। প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করে তার পরম্পরাটা খুঁজতে হবে। উনি চান এই ধরনের বিশৃঙ্খলা হোক,
যাতে সরকারি কর্মচারীরা, উনি মুখে বলছেন, তারা কিন্তু কাজ করতে ভয় পাবেন। আমি সরকারি কর্মচারীদের বলি যে আপনারা নিজেরা বিধি দ্বারা নিয়ন্ত্রিত। কারো ইচ্ছায়, কারো ভালোবাসায় আপনাদের চাকরির নিরাপত্তা বা সাময়িক পদোন্নতি হতে পারে, এছাড়া কিছু হবে না। আজকে আপনারা সংগঠিত হন, সকলে মিলে দলবদ্ধভাবে নিজেদের সম্মান, সরকারি কর্মচারীরা হচ্ছেন প্রকৃতপক্ষে জনসেবক, সেই জনসেবার স্বার্থে সংগঠিত হন, এই মন্ত্রিসভার অপকর্মের বিরুদ্ধে মুখর হন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে লোভ করবেন না, আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করব না। এখন তো দেখা যাচ্ছে সেই চিত্র একদম পাল্টে গেছে, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই তো। আপনারা, আবারও বলি, প্রকাশ্যে উনি যে কথা বলেন, শোনো কি জননীর অন্তরের বাণী, অন্তরের বাণীটা কর্মীরা জানেন। তাদের মহান নেত্রী মুখে যা বলেন ঠিক তার বিপরীত কাজটাই করতে হবে, এইটাই হচ্ছে মহান নেত্রীর অন্তরের বাণী, তাই হচ্ছে। একের পর এক ঘটনা সাম্প্রতিককালে আমরা দেখলাম, জেসিবি থেকে জয়ন্ত সিং, শেখ শাহজাহান একদম ভোটের আগের ঘটনা, এখন আবার দেখা যাচ্ছে খোদ কারামন্ত্রী অখিল গিরি, তার দাদাগিরি। কিন্তু এই সবের শুরুয়াত বাম আমল থেকে বলছে বিজেপি, তৃণমূলও বলছে। বিজেপি তৃণমূলের বন্ধুত্বের দৃঢ়তা ওইখানে, কেন উভয়ই ঐক্যবদ্ধভাবে অন্ধ বাম বিরোধী। 10 বছর ওরা ক্ষমতায় আছেন, সব বাম আমল থেকে যে হয়ে থাকে, তাহলে ওরা ক্ষমতা আছেন কেন? তাহলে সরে যান, বামেরাই শাসন করুক। আপনাদের তো জনগণ ভোট দিয়েছেন বা ভোট আপনারা আদায় করেছেন, এ কথাগুলোই বলে মানুষকে ভুল বুঝিয়েছেন। আমরা ব্যর্থ হয়েছি, মানুষকে সব কথা বোঝাতে পারিনি। তাহলে সেখান থেকে আপনাদের পরিবর্তন হলো কোথায়? আপনাদের উন্নতিটা হলো কোথায়? আপনারা তো বাম আমলের শিক্ষার বাইরে যেতে পারছেন না, তাহলে আপনার থাকার যৌক্তিকতা কোথায়? কিন্তু এটা দেখান এমন ঘটনা বাম আমলে, যখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, যে একজন মন্ত্রী সরকারি কর্মচারীকে এই ভাষায় কথা বলছেন। একটা উদাহরণ দেখান, আমরা দেখতে চাই। একটা উদাহরণ দেখান বাম আমলে স্কুল শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, কিন্তু বিজেপি আমল আমরা দেখাতে পারবো, তৃণমূল আমল আমরা দেখাতে পারবো। গোটা দেশ জুড়ে এই নেট পরীক্ষা নিয়ন্ত্রণ করছেন আরএসএস বিজেপির নেতারা। তার পরিণতি কি? কোচিংয়ের যে পরিমাণ টাকা, সেখান থেকে যে পরিমাণ জিএসটি আদায় করেছেন কেন্দ্রীয় সরকার, সেটা কি শেখায়, কি বোঝায়? যে এইরকম বেআইনি পদ্ধতি চলুক, সেখান থেকে আমরা জিএসটি আদায় করব, ভারতবর্ষের ছাত্র সমাজের সর্বনাশটা আমরা করে দেব। এই একই জায়গায় তো তৃণমূল বিজেপি দাঁড়িয়ে আছে। সুতরাং বিজেপি তৃণমূল তারা ঐক্যবদ্ধ হয়ে বামেদের আক্রমণ করবে, এটা স্বাভাবিক। এটা না করলেই বরং আমি বিস্মিত হতাম একজন বামকর্মী হিসেবে। তবে অখিলগিরির এই মন্তব্যের পর কুণাল ঘোষ যেটা বলছেন যে দল সমর্থন করে না, তো কী ব্যবস্থা নিয়েছেন কুণাল ঘোষ? দল সমর্থন করেন না? কুণাল ঘোষ কেন একটা মিছিল নিয়ে নবান্নে যাচ্ছেন না যে অখিলগিরিকে নবান্নে ঢুকতে দেব না? এইসব নাটুকেপনের কথা ওই স্টেজে দাঁড়িয়ে বলা যায়। কুণাল ঘোষের সাহস হবে এ কথা বলার যে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দাও? সুতরাং ওই কুণাল ঘোষ টোষ কী বলেন, এদের কথার গুরুত্ব দিয়ে সময় নষ্ট করাটা বোধ হয় বোকামো। আচ্ছা, অখিলগিরির বক্তব্য যদি ভালো করে শুনে থাকেন, আপনি হয়তো এটাও লক্ষ্য করেছেন, উনি বলেছেন যে বন দপ্তরে কি দুর্নীতি হয় উনি সব জানেন, বিধানসভায় ফাঁস করে দেবেন। যেমন এটাও মানে তার এটা নিয়েও কাটাছেঁড়া হচ্ছে, তার এই কুরুচিকর মন্তব্য নিয়ে। একই রকমভাবে কোথাও গিয়ে তিনিই কিন্তু ভেতরের দুর্নীতি ফাঁস করে দিলেন। শঙ্করপুরে বেআইনি বাড়ি হয়েছে, দোতলা বাড়ি, সেটাও তো বলে ফেললেন রাগের মাথায়। না, উনি তো জানেন সব। দুর্নীতি করার জন্যেই তৃণমূল মন্ত্রিসভা, এটা উনি জানেন, এবং দুর্নীতিও করেছেন। কখনো কখনো বেসামাল হয়ে তো কিছু কথা বেরিয়ে যায়, এখানে হচ্ছে বেসামাল হয়ে গিয়ে কথাটা বেরিয়ে গেছে। দুর্নীতি করেননি ওরা কেউ, সব মন্ত্রিসভা। ওই যে আজকাল যে দুর্নীতির যদি এক্সট্রা থাকে না, সেখানে দাঁড়াবার সাহস পাবে একজন মন্ত্রী? পাবে না। কেন তাদের মন্ত্রিসভায় নেওয়া হয় এই শর্তেই যে প্রশাসনকে কাজে লাগিয়ে টাকা কামাও। দেখেছেন রেশনে আপনার মুখের খাবার নিয়ে কি হচ্ছে, যা তথ্য বেরোচ্ছে, এই তদন্ত কি হতো নাকি যদি না আমরা নিরন্তর আদালতের ওপর চাপ সৃষ্টি করতাম? সেজন্যই তো বিজেপি এবং তৃণমূল উভয়ই আমাদের বিরুদ্ধে।
একদম মন্ত্রিসভার মন্ত্রী হোক বা তৃণমূলের নেতা কেউই যেন বাদ নেই। হাবড়ার ঘটনা, টেন্ডার নিয়ে বৈঠক হচ্ছিল, সেখানে বিডিও অফিসারকে বোতল ছুঁড়ে মারলেন। তো মারবেই তো, যদি দেখে যে এই সমস্ত মেরুদণ্ডহীন বিডিও অফিসার, যদি বিডিও অফিসারের তার যে আইনি ক্ষমতা, স্যার মেরুদণ্ড সোজা রাখলেও তো সেখানে শুনতে হচ্ছে বেয়াদব, ঠ্যাং ভেঙে দেবো। শুনতে হোক তবুতে কিন্তু ওই মন্ত্রীর যে আসল চেহারাটা বেরিয়ে এসছে সামনে। আজকে বিডিওর যে আইনি ক্ষমতা, বিডিও কেন সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এসপিকে ডেকে বললেন না এদের গ্রেপ্তার করুন? আমি সেজন্যই বলছি তো, সরকারি কর্মচারী আপনারা জনগণের দেওয়া করের টাকায় পোষিত হন জনসেবার জন্যে। আপনাদের চাকুরি সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, সুরক্ষিত। একটু রুখে দাঁড়ান, একটু রুখে দাঁড়ান, দেখবেন এই সব পাল্টে যাবে। কোথাও কি 12 বছর পর আরাবুলের সেই শিক্ষিকাকে জগ ছোড়ার স্মৃতিই কি ফিরে এলো? স্মৃতি না, এটাই স্বাভাবিক। আপনারা ভেবেছিলেন স্মৃতি মানে ওটা হয়েছে লোকে ভুলে গেছে, এটাই স্বাভাবিক। তৃণমূল কর্মীরা এসব করবেন না, এটা হয় নাকি? তৃণমূলের যারা আছেন তাদের মধ্যে যদি আপনি খোঁজ করেন 10 to 15% যারা এখনও ভদ্রলোক, তারা নিজেরা যখন আপনার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, দুঃখ প্রকাশ করবেন এইসব হচ্ছে, আমরা চাই না। কিন্তু সেটাও ওদের সভায় গিয়ে বলার মতো সাহস নেই, অস্তিত্বের সংকট। একদম কোথাও কি মমতা ব্যানার্জি যেন বুঝতে পারছিলেন যে দলে এরকমভাবে দুর্নীতিবাজদের যেন সংখ্যাটা বাড়ছে। কোথাও কি লোকসভা নির্বাচনের পর তিনি যে হাল ধরতে চাইছিলেন, তার সভা যেভাবে তিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেগুলো থেকে বোঝা যাচ্ছিল। কিন্তু কোথাও গিয়ে কি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই হাল ধরার পরিস্থিতিটাও আর নেই? শেষটা কিভাবে দেখেন আপনি? আমি প্রথমে যা দেখেছি এখনও তাই দেখি। আমি আবারও বলি, 2011 পর গুন্ডা নেত্রী দুর্নীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন। তিনি দুর্নীতিকে লালন পালন করবেন, এর বাইরে যেতে পারবেন না। উনি অনর্গল অসত্য কথা বলেন, সুতরাং তার কর্মীরাও জানেন কোনটা সত্য আর কোনটা অসত্য। অতএব উনি যা বলেন সেটাকে অসত্য ধরে নিয়ে তারা তাদের মতো করে সত্য কাজটাই করে বেড়াচ্ছেন, পশ্চিমবঙ্গের বুকে নৈরাজ্য তৈরি করছেন। এই নবজোয়ারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কোথাও গিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে পদ থেকে ছাড়িয়ে দেবেন এবং বিভিন্ন কথা বলেছিলেন। কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই রাশ টানতে পারছেন না? আপনার নাম করেন কেন? ওখানে দলের সবাই দেখবেন মমতাই শেষ কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর ভবিষ্যৎ, তৃণমূলের মানে মুখ্যমন্ত্রী প্রার্থী, সবাই কে কার ভবিষ্যৎ, কে কার অতীত, ওরা ভাবুন। কিন্তু যার জন্ম যে বীজে বপন করা হয়েছে, সেই বীজটা হচ্ছে দুর্নীতি এবং তোলাবাজি। সেই বীজটা যতই পল্লবিত হবে, তত দুর্নীতি তোলাবাজি বাড়বে। সে যে নামই আপনারা নিন না কেন। লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু দূরত্ব তৈরি করে নিয়েছিলেন, একটা অভিমানের সুর তার গলায় শুনে গেছিল, যেভাবে স্যান্ডেলে তিনি লিখেছিলেন। কি মনে হয়? না না না, কিচ্ছু না। ওদের মধ্যে একটা মোদির কাছাকাছি যাওয়ার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে বাঁচাবার জন্যে। মমতা না অভিষেক, দুপক্ষই চেষ্টা করছেন কে বাঁচবেন, কে যাবেন, কে আগে যাবেন, কে পরে যাবেন, সেইটা নিয়ে একটা টানাপোড়েন চলছে, আর কিছু না। কিভাবে দেখেন তাহলে শেষটা, কিভাবে দেখেন? শেষ হতে বাধ্য। পশ্চিমবঙ্গ একসময় যেমন নাকি ভারতবর্ষের কাছে আমরা হতে পারি দিন, তবু নহি মোরা হীন, এই ছিল আমাদের দর্শন। আজকে উল্টো হয়ে গেছে, আমরা হীনতায় নেমে গিয়েছি। আগামী দিন পশ্চিমবঙ্গকে এই হীনতা থেকে বেরোতে হবে, নিজের ঐতিহ্য এবং গর্বকে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এখন প্রতিদিন নাকে ঝামা খাচ্ছেন, এই নাকটা যখন রক্তাক্ত হবে তখন তারা রুখে দাঁড়াবেন। আচ্ছা, শেষ প্রশ্ন, শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো কি কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি মনে হয়, যেভাবে এগোচ্ছে? চাকরি নেই, বেকারত্ব বাড়ছে। শ্রীলঙ্কা একটা ছোট দেশ, বাংলাদেশের ছোট দেশ, স্বাধীনভাবে সার্বভৌম তারা। পশ্চিমবঙ্গ একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য, এটা বুঝতে হবে। কিন্তু এটা নিয়ে বিক্ষোভ হতে বাধ্য, বিক্ষোভ হবেই। গোটা ভারতবর্ষ এখন বিক্ষোভে ফুঁসছে। বেকারিত্ব, অনাহার এবং প্রাকৃতিক ধ্বংস যেভাবে হচ্ছে, যেভাবে প্রকৃতির প্রতি অবহেলা করা হয়েছে,
তথাকথিত তীর্থযাত্রার নাম করে যে সমস্ত এলাকাকে ভেঙে চুরে সাজিয়ে গুজিয়ে শোভিত করা হয়েছে, আজকে তার পাল্টা হচ্ছে। প্রকৃতি তার পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তন হচ্ছে। ভারতবর্ষ এক প্রচণ্ড বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। এর থেকে বাঁচতে গেলে আমাদের হিসেবে সার্বিকভাবে জনগণের বিদ্রোহ একমাত্র রাস্তা।